আজ আমরা শুনব আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প মৃত্যু মুখে ডিটেকটিভ। নভেম্বর মাসে বিয়ে হয়েছিল, আর বেকার স্ট্রিটের পুরনো আস্তানার বাড়ি উঠে মিসেস হাডসন একদিন হন্তদন্ত হয়ে বাড়ি ঢুকল। হোমসের অবস্থা নাকি সঙ্গীন। 3 দিন ধরে বিছানায় শয্যাশায়ী, উত্থান শক্তি হারিয়ে ফেলেছে, কথা বলছে চি করে, এক ফোঁটা জল পর্যন্ত মুখে তুলতে পারছে না। খবরটা শুনে স্বভাবতই ভ্যাবাচ্যাকা হয়ে গেলাম। এমন মুমূর্ষু অবস্থার কারণটা অনুমান করে ওঠা সম্ভব হলো না। মিসেস হাডসন বললেন, কিছুতেই ডাক্তার ডাকতে দেবেন না। জানেনই তো, একদিন কারোর কথায় চলেন না, সবাই চলে ওর কথায়। তবু অবস্থা দেখে জেদা দিতে শুরু করলাম। তখন বললেন খবর দিতে হলে যেন আপনাকেই দিই, তাই ছুটে এলাম। তবে ফিরে গিয়ে যে কি অবস্থায় দেখবো বুঝতে পারছি না। মিসেস হাডসনকে সঙ্গে নিয়ে তক্ষুনি বেকার স্ট্রিটে চলে এলাম, কিন্তু এসে যে দেখলাম সে দৃশ্য কল্পনা করা যায় না। হোমস ছটফট করছে বিছানায়। হোমস তো নয়, যেন একটা কঙ্কাল মূর্তি। চোখ কোটরে বসে গেছে, জলের ঘোরে চোখ ঘোলাটে, গাল লাল হয়ে গেছে, হাড় বার করা হাতের আঙুল থরথর করে কাঁপছে, থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে, গোটা শরীর অনবরত মোড় খাচ্ছে। চেঁচিয়ে একটা কাতরানি বেরোচ্ছে ফেনা জমা ঠোঁটের ফাঁক দিয়ে। আমাকে চিনতে পেরে শুকনো ঠোঁটে ঈষৎ মুচকি হাসল, ক্ষীণ কণ্ঠে বলল, ওয়াটসন এসেছো? কিন্তু কাছে খবরদার এসো না। খবরদার না, তোমার ভালোর জন্য বলছি, কাছে এসো না। ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ, ওলন্দাজরা কেবল খবর রাখে, ওলন্দাজ কুলিদের রোগ। আমি এক পা এগোবার চেষ্টা করতেই যেন গর্জন করে উঠল, বাড়ি থেকে দূর করে দেব, একদম কাছে এসো না। যাই হোক, তুমি রুকি, আমি ডাক্তার, আমাকে আমার কর্তব্য করতে দাও, আমাকে নারী দেখতে দাও। তুমি সামান্য জেনারেল প্র্যাকটিশনার, মামুলি ডিগ্রি আর অভিজ্ঞতা নিয়ে এই রোগের কি করবে? ব্ল্যাক ফরমোসা ফিভারের নামই তো তুমি শুনোনি। কথাটা শুনে মনে কষ্ট হলো, তবু জানতে চাইলাম লন্ডনের কোন ডাক্তারকে ও দেখাতে চায়। গুঙিয়ে উঠে কোনো রকমে নিজেই আবার বলল, তদন্ত করতে গিয়ে বাঁধিয়েছি, রোগগুলো অপরাধ সংক্রান্ত, তা কেউ খবর রাখে না। এরপর যা শুনলাম তা অবিশ্বাস্য। আমি লন্ডনের একজন ট্রপিক্যাল রোগ বিশেষজ্ঞের নাম শুধু উচ্চারণ করেছি, শুনেই বাঘের মতো লাফিয়ে উঠে দরজার কাছে ছিটকে গেল। তারপর পলকের মধ্যে চাবি দিয়ে চাবি হাতে নিয়ে বিছানায় গিয়ে উঠল। আমি হতবাক, হাঁপাতে হাঁপাতে নিজেই বলল, ঠিক সন্ধ্যে 6টার সময় ছাড়া পাবে, ঠিক 6টায়। আমাকে সারিয়ে তুলতে পারে লন্ডনে এমন একজনই আছে, তুমি যেতে হলে তার কাছেই যাবে। বরাবর হোমসের প্রতিভাকে মনে মনে শ্রদ্ধা করি, তাই কখনো তার অবাধ্য হয়নি। যে অবস্থায় পড়েছে তাতে বুঝতে পারছি জোর করে কিছু করাতে গেলে হিতে বিপরীত হবে। বললাম, তাহলে নাম বলো, এক্ষুনি যাচ্ছি। 2 ঘন্টা পরে, বলেই বুক পর্যন্ত চাপা দিল। বুঝতে পারলাম 6টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া পথ নেই। কিন্তু এতটা সময় চুপ করে বসে থাকবো? আবার এরকম মানসিক অবস্থায় বই পড়াও সম্ভব নয়। ঘুরে ঘুরে দেওয়ালে ঝোলানো ক্রিমিনালদের ছবি দেখতে লাগলাম। ম্যান্টাল পিসের সামনে এসে চোখে পড়ল পাইপ, তামাকের থলি, ইঞ্জেকশনের সিরিঞ্জ, রিভলভারের কার্তুজ, এমনই সব আছে। বাজে জিনিসের সঙ্গে ভারী সুন্দর একটা হাতির দাঁতের ছোট কৌটো। জিনিসটা আগে দেখিনি। কৌতূহলী হয়ে সবে হাত বাড়িয়েছি, সঙ্গে সঙ্গে বিভৎস এক দেওয়াল ফাটানো চিৎকার। সেই চিৎকারে সর্বাঙ্গ কেঁপে উঠল। তাকিয়ে দেখি হোমস বিকৃত উন্মত্ত চোখে তাকিয়ে আছে আমার দিকে। কাঁপতে কাঁপতে বলল, ওটা নামিয়ে রাখো ওয়াটসন, আমার কোনো জিনিসে হাত দিও না বলে দিচ্ছি। বলতে বলতে বালিশে এলিয়ে পড়ল। আমার সঙ্গে হোমস কখনোই এভাবে কথা বলেনি, তার উপরে এমন ভয়াবহ উত্তেজনা। জ্বর বিকারে মাথায় গোলমাল দেখা দিয়েছে। কি করি, 2 ঘন্টা অপেক্ষা করা ছাড়া গতি নেই। তাই বাধ্য হয়ে ফিরে এসে চেয়ারে বসলাম। ঘন ঘন ঘড়ি দেখছিলাম। 6টা বাজতে না বাজতে আবল তাবল অসংখ্য বকুনি শুরু করলো। অনবরত কাশছে আর সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে। এই অবস্থাতেই গ্যাসের আলোটা সামান্য বাড়িয়ে দিতে বলল। হুকুম মতো টুকটাক কয়েকটা জিনিস টেবিলে এনে রাখলাম।
হাতির দাঁতের কৌটোটাও এনে রাখতে হলো। সব ঠিকঠাক করা হলে বলল, 13 নম্বর লোয়ার পার্ক স্ট্রিট থেকে মিস্টার কালভার্টন স্মিথকে ডেকে নিয়ে এসো। খানিকটা আশ্চর্য হলাম, কিন্তু রোগ সারাবার জন্য যাকে ডেকে আনতে বলল আমি তার নাম কোনোদিন শুনিনি। সে কথা বলতে বলল, উনি ডাক্তার নন, চাষবাসের কাজ করেন। উনি এই রোগের একমাত্র ধন্বন্তরী। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন। খুব নিয়ম মেনে চলা মানুষ। 6টার আগে গেলে পেতে না বলেই তোমাকে বসিয়ে রেখেছি। যেমন করে পারো বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে এসো। অতি কষ্টে এই কটা কথা বলে লেপ খামচে ধরে হাঁপাতে লাগলো ভয়ানকভাবে। এই 2 ঘন্টার মধ্যে অবস্থা আরো খারাপ হয়েছে। কপালে কিছু কিছু ঘাম জমেছে। এসব দেখে নিজেকে অনেক কষ্টে ধরে রেখেছি। খানিকটা দম টেনে আবার বলল, যেমন দেখে গেলে হুবহু বলবে তাকে। বলবে বিছানার সঙ্গে মিশে গেছে, প্রলাপ বকছে। বুঝতে পারছি উনি না এলে বাঁচবে না। হাতে পায়ে ধরে নিয়ে আসবে। আমার উপর ভয়ানক চেপে আছে ওর একটা ভাইপোর ব্যাপারে। শেষ পর্যন্ত ভয়ানকভাবে মারা গেছে ছেলেটা। ওয়াটসন, ওকে ঠান্ডা করবে। আমাকে একমাত্র উনিই বাঁচাতে পারেন। বললাম, তুমি নিশ্চিত থাকো, যেভাবে পারি নিয়ে আসবো। রাস্তায় গিয়ে ভাড়াটে গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় কুয়াশার ভেতর থেকে একটা লোক এসে জিজ্ঞেস করল, ওমশাই, মিস্টার হোমসের অবস্থা কেমন দেখলেন? ঘুরে দাঁড়িয়ে চিনতে পারলাম স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মার্টন। বললাম, খুবই খারাপ অবস্থা। আবছা আলোয় দেখতে পেলাম লোকটা খবরটা শুনে আনন্দে নিচে উঠল। ঠিকানা ধরে পুরনো আমলের রেলিং ধরে একটা বাড়ির সামনে এসে নামলাম। ভেতরে খবর পাঠালাম। দেরি হচ্ছে দেখে নিশ্চিত হতে পারলাম না। শিষ্টাচারের অপেক্ষা না করে মিস্টার কালভার্টন স্মিথের পড়ার ঘরে ঢুকে এসে পড়লাম। কানে এলো বাটলারকে বলছেন, কাজের সময় দেখা হবে না বলে দাও। আচমকা আমাকে দেখে ভীষণ রেগে চিৎকার করে উঠলেন। আমাকে হয়তো ঘাট ধরে বাড়ি করে দিতেন। শার্লক হোমসের নামটা শুনে শান্ত হয়ে গেলেন। হাত নেড়ে আমাকে বসতে বলে নিজেও বসলেন। হোমসের কাছ থেকে আসছেন? ও এখন কেমন আছে? ভদ্রলোকের মাথাটা প্রকাণ্ড, পুরোনায় হাত পা লিকলিকে, হলদে মুখের চামড়ায় অজস্র ভাঁজ, মোটা ভুড়ো জোড়ার তলায় গনগনে দুটি চোখ। হোমস মরতে চলেছে শুনে মনে হয় একটা পৈশাচিক উল্লাস করলেন গোপনে, কিন্তু উদ্বেগের সঙ্গে সব খবরাখবর নিলেন। বললেন, হোমসের প্রতিভাকে আমি শ্রদ্ধা করি। কর্মসূত্রে একবার মাত্র ওর সঙ্গে পরিচয় হয়েছিল। বললাম, জাহাজ ঘাটায় প্রাচ্যদেশীয় কুলিদের মধ্যে একটা তদন্ত নিয়ে কাজ করতে গিয়ে রোগটা বাঁধিয়েছে। এই রোগে আপনার বিশেষ জ্ঞান আছে জেনে সাহায্য চেয়ে আমাকে পাঠিয়েছে। আপনি ছাড়া লন্ডনে আর কেউ ওকে বাঁচাতে পারবে না। 3 দিন ধরে ভুগছে, প্রলাপ বকছে বললেন। তাহলে তো এ সময় না যাওয়াটা অমানুষের মতো কাজ হবে। চলুন যাওয়া যাক। হোমসের নির্দেশ মনে পড়ল। আমার অন্য জায়গায় কাজ আছে বলায় বললেন, ঠিক আছে, আমার কাছে ঠিকানা আছে, 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। মনটা উদ্বেগে ভরেছিল। কি অবস্থা দেখবো কে জানে। কিন্তু বেকার স্ট্রিটে ফিরে দেখলাম অবস্থার অবনতি ঘটেনি। প্রলাপ বকা বন্ধ হয়েছে। আমাকে দেখে বিবর্ণ মুখে হাসি ফুটল। খুঁটিয়ে খুঁটিয়ে বিবরণ জেনে নিলাম। ওয়াটসন, প্রকৃত বন্ধুর মতো কাজ করেছ, এবার সরে পড়ো। ভদ্রলোকের মতামতটা শুনবো সেই সুযোগ তো হোমস আমাকে দিল না। আমি থাকলে নাকি ভদ্রলোক মন খুলে কথা বলবেন না, ওরকমই স্বভাব। বলল, আমার খাটের মাথায় ছোট্ট ঘরটায় গিয়ে লুকিয়ে থাকো, সব শুনতে পাবে। মাথায় দেখছি গোলমালটা রয়েই গেছে। অসংলগ্ন কথাবার্তা বলছে, নইলে আমাকে ওই অন্ধকার ঘরটায় বসে রাখবে কেন? যাই হোক, অবাধ্য হওয়াও তো চলবে না। ছোট্ট খুপিটায় গিয়ে ঢোকবার আগে আবার বলে দিল, কান খাড়া করে কেবল শুনবে, নড়াচড়া করবে না, কথা বলবে না। কয়েক মিনিট পরেই সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। বিছানায় এলিয়ে পড়ে হাঁপানি রোগীর মতো ফ্যাস ফ্যাস শব্দে হোমস শ্বাস টানছে। খুপড়ির অন্ধকার কোণ থেকে জুতোর শব্দ শুনে বুঝতে পারলাম মিস্টার স্মিথ ঘরে ঢুকল। আমি কান খাড়া করে রইলাম। হোমস, হোমস, শুনতে পাচ্ছ? আমি স্মিথ। হোমস ফ্যাস ফ্যাসে গলায় বলল,
এসেছেন, অসীম দয়া আপনার। সেই রোগ। মিস্টার স্মিথ চাপা হাসির সঙ্গে বললেন, তোমার চেহারা দেখে বুঝতে পারছি সেই একই রোগ। এশিয়ার এই কাল ব্যাধিতে এর আগে একজন লন্ডনে মারা গেছে। কিন্তু কি জানো, রোগটার উৎপত্তি আর পরিণতির ব্যাপারে মাথা না গলালে তোমাকে মরতে হতো না। আমি জানি ভিক্টরকে আপনিই শেষ করেছেন, কিন্তু ওসব কথা আমি কিছুই মনে রাখবো না। আপনি আমাকে বাঁচান। মরতে বসেছ, তবু অহংকার এখনো গেল না। তুমি কি মনে রাখলে না রাখলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভাইপোর ব্যাপারেও মাথা ব্যথা নেই, কিন্তু যাবার আগে জেনে যাবে না রোগটা কিভাবে শরীরে ঢুকলো। বড্ড যন্ত্রণা হচ্ছে, হাত পায়ে খেঁচে ধরছে, তেষ্টা। নাও, তবে এক ঢোকের বেশি খেও না, হয়ে এসেছে। আমার কথা শেষ না হলে তো তোমাকে মরতে দেব না। রোগীর লক্ষণ প্রকাশ পাওয়ার আগে ডাকযোগে কিছু পেয়েছিলে? মনে করতে পারছি না, ঝাপসা দেখছি। আরে মনে করে দেখো, হাতির দাঁতের একটা কৌটো বুধবারে ডাকপিয়ন দিয়ে গিয়েছিল। স্পষ্ট শুনতে পেলাম প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেওয়া হচ্ছে মুমূর্ষু হোমসকে। অনেক কষ্টে সামলে রাখতে হচ্ছে নিজেকে। কৌটোটা তুমি খুলেছিলে, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। খোঁচা লেগে আঙুল থেকে রক্ত বেরিয়েছিল। ওই তো টেবিলেই রয়েছে। এই তো, থাক আমার পকেটে। কোনো প্রমাণ আর থাকবে না। তোমার দৌড় দেখতে পাচ্ছি, আর হাসি পাচ্ছে। ভিক্টরের মৃত্যুর ব্যাপারটা বড় বেশি জানতে পেরেছিল, তাই তোমাকেও দাওয়াইটা দিতে হলো। এত বুদ্ধি, তবু ধরতে পারোনি এটা? হয়ে এলো প্রায়, শেষ নিঃশ্বাসটা দেখেই যাব। হোমস ক্ষীণ কণ্ঠে কি যেন বলল, বুঝতে পারলাম না। স্মিথ বললেন, গ্যাসের আলোটা বেশ বাড়িয়ে দিচ্ছি, বলো তোমার জন্য আর কি করতে পারি। বেশ, সিগারেট আর দেশলাইটা। গলার স্বর শুনে চমকে উঠলাম। এ তো হোমসের স্বাভাবিক গলা। মিস্টার স্মিথের কথা শুনে বুঝতে পারলাম তারও ধাঁধা লেগেছে। এসবের মানে অভিনয়। 3 দিন পর আজ প্রথম আপনার হাতে একটু জল খেলাম, এবারে সিগারেট ধরাবো। আরে মনে হচ্ছে পরিচিত পায়ের শব্দ। ভারী পদশব্দ পাওয়া গেল সিঁড়িতে। ততক্ষণে দরজা খুলে কে ঢুকলো? হোমস বলল, মার্টন, তোমার আসামি হাজির। ইন্সপেক্টর মার্টনের কণ্ঠ শোনা গেল। মিস্টার স্মিথ, ভিক্টর স্যাভেজকে খুনের অপরাধে গ্রেফতার করা হলো। হোমস সঙ্গে সঙ্গে সহাস্যে বলে উঠল, সেই সঙ্গে আরেকটা চার্জ, শার্লক হোমসকে খুনের চেষ্টা। তবে উপকারও করেছেন। মুমূর্ষুর মুখ চেয়ে উপকারী বন্ধুর মতো গ্যাসের আলোটা বাড়িয়ে দিয়ে সিগন্যাল দিয়ে তোমাকে ডেকে এনেছেন। মার্টন, কোটের পকেটে একটা কৌটো আছে, ওটা আগে বার করে নাও। সাবধান, খুলতে যেও না, মারা পড়বে। আচমকা ধস্তাধস্তির শব্দ, যন্ত্রণা কাতর চিৎকার, তারপর করাত করে একটা যান্ত্রিক শব্দ। বুঝতে পারলাম হাত করা পড়ানোর কাজ শেষ। প্রচন্ড আক্রোশে চিৎকার করে উঠলেন মিস্টার স্মিথ, চালাকি টিকবে না তোমার হোমস। মনে রেখো, মিথ্যা সন্দেহকে আদালতে প্রমাণ করা যায়নি। অন্ধকার কুঠুরিতে বসে থাকার দরকার ফুরিয়েছে বুঝতে পেরে ঘরে এসে ঢুকলাম। হোমসের নির্দেশে মার্টন ততক্ষণে মহামান্য অতিথিকে নিয়ে থানায় রওনা হয়েছে। থানায় রওনা হবার আগে হোমসের মুখে গোটা ব্যাপারটা শুনতে পাওয়া গেল। ব্যাপারটা এমন যে সব ব্যবহার না করলে চলতো না। শরীরের উপর কম গেল না। পরিস্থিতি বিবেচনা করে আমাকে ক্ষমা করো। দেখো, আমি মরতে বসেছি কথাটা মিসেস হাডসনকে বিশ্বাস করাতে পেরেছিলাম বলেই তার মুখে খবর পেয়ে তুমি ছুটে না এসে পারোনি। তুমিও যদি বিশ্বাস না করতে আমার অবস্থা সঙ্গীন, তাহলে ওই ধুরন্ধর লোকটাকে এখানে আনা যেত না। আমি জানতাম নিজের চোখে আমার শেষ অবস্থা দেখবার কৌতূহল সংবরণ করতে পারবে না স্মিথ। দেখো ভায়া, আবল তাবল বকার ভান করতে গিয়ে তোমার বিদ্যে বুদ্ধি নিয়ে কথা বলছি, কিছু মনে করো না। অসুস্থটাকে বিশ্বাসযোগ্য করবার জন্যই 3 দিন না খেয়ে খাইল সাজতে হয়েছে। তারপর কপালে ভেসলিন, চোখে বেলেডোনা, ঠোঁটের কোণে একটু মোম, আর গালের ঘাড়ে খানিকটা রুজ। ওতেই কাজ হয়েছে, যার জন্য আঁতকে ওটার মতোই চেহারাটা হয়েছিল।
আমার অবস্থা আর কি বলবো। অভিনয়পটু বন্ধুবরের অভিনয় ক্ষমতা আগেও অনেকবার আমাকে চমৎকৃত করেছে। হেসে বললাম, সবই তো বুঝলাম, ছোঁয়াচে রূপ যখন হয়নি তখন আমাকে কাছে যেতে দিলে না কেন? ভায়া, তুমি ডাক্তার মানুষ, গায়ে হাত দিলেই তোমার সব চারিচুরি ফাঁস হয়ে যেত। তোমাকে আমি চিনি, তোমার ডাক্তারি বিদ্যার উপর আমার শ্রদ্ধা এমনি এমনি আসেনি। কৌটোতে কি আছে? ওরে সর্বনাশ, সাবধান, ডালাটা সামান্য ফাঁক করে দেখতে পারো, হাত যেন না লাগে। টক্কর দিতে গিয়েছিল ভাইপো ভিক্টর স্যাভেজ, তাই তাকেও একই কায়দায় সরিয়ে দেওয়া হয়েছে। তুমি তো জানো, নানা রকম মানুষের অজস্র চিঠি আমাকে প্রতিদিন খুলতে হয়, তাই কাজটা সতর্ক হয়েই করি বরাবর। কৌটোটা ডাকে পেয়েই ঠিক করেছিলাম তার মরণ মারে যে আমিও ঘায়েল হয়েছি, এই কথাটা তাকে বিশ্বাস করাতে হবে। বাহাদুরি নেওয়ার তাগিদে নিজের কীর্তি তাহলে নিজেই কবুল করবে। চলো ভায়া, এবার থানায় রওনা হওয়া যাক, এই সময় আমার থাকা দরকার।